সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ঘটনাটি সরকার সমর্থিত মব কালচারের সূচনা বলে মনে হচ্ছে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না, তখন কথা রাজপথে গড়াবে। সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শপথ নিয়ে বিতর্কের মধ্যেই 12ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় মব, বিক্ষোভ, জনরোষ আর এসব নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য বিএনপি, এবং SM সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, যারা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনাম। শুরু হলো অমর একুশে বইমেলা। পরিসর বাড়লেও বই পড়ার আগ্রহ বাড়ছে কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীর। বাংলা একাডেমি ও 21শে পদক তুলে দিলেন তারেক রহমান। সুদসহ মওকুফ হচ্ছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি, ভাড়া না বাড়ার আশ্বাস মন্ত্রীর। নৌপথ নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত। হ্যাঁ ভোট কমলো 10 লাখ, না 1 লাখ গণভোটের সংশোধিত গেজেট প্রকাশ। 4 আসনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে জামায়াত ও বিএনপির মামলা। এবং আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস নতুন গভর্নরের। কর্মসংস্থান তৈরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব। দর্শক, শুনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি মব, বিক্ষোভ, জনরোষ। শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদল ইস্যুতে গতকালকে থেকেই আলোচনা চলছে। আজকে জামায়াতের আমির বলছেন যে এটি সরকার সমর্থিত মব কালচারের সূচনা, যদিও সংশ্লিষ্ট মন্ত্রী বলছেন যে সরকার পরিবর্তন হলে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন স্বাভাবিক। মব বলা হচ্ছে কেন, বা এটা তো অনেকে মবই বলা হচ্ছে কেন? কারণ একটা তো বিক্ষোভ হয়েছিল তার পদত্যাগের দাবিতে, এবং যাই হোক ওই দিনই তো তাকে সরানো হলো। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আপনি দেখবেন যে, শোনেন, একটা সরকার, নতুন সরকার যখন কাজ করবে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আপনি দেখবেন টোটাল তারা নতুন করে প্রাইভেট সেক্টর থেকেও লোক নেয়। এখানে তো আমাদের সেই বাস্তবতা কম। সরকারি লোকজনই হয়তো কেউ বদল হয়, প্রমোশন হয়, পোস্টিং হয় বা OSD হয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো নতুন সরকারকে যখন কাজ করতে হবে তখন তার সেই সেটআপ, তার সেই টিম তো লাগবে। বাংলাদেশ ব্যাংকটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, দেশের প্রাণকেন্দ্র অর্থনীতির। তো সেইখানে যদি আপনি আপনার টিমের লোক বা বিশ্বস্ত লোক যদি আপনি না রাখতে পারেন, কারণ বাংলাদেশ ব্যাংক ভেরি ভেরি সেন্সিটিভ। আগেও আপনি দেখেছেন এখানে নানান ধরনের ঘটনা ঘটেছে, হ্যাঁ, স্পর্শকাতর একটা জায়গা। তো সেখানে তো সরকার তার এফিশিয়েন্ট লোক বা বিশ্বস্ত লোক বা তার যে প্রয়োজনীয় মানুষ, সেখানে তারা সেটা করবেই। এখন মব এখানে কি হয়েছে বাংলাদেশ ব্যাংকের মধ্যে, আমার এটা কোনো জানা নেই যে বিএনপির কোনো লোক যায় ঘরে মব করেছে বা বিশৃঙ্খলা করেছে। না, বিএনপির লোকজন করে নাই, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরই একটা অংশ দিনভর ওই দিন মানে বিক্ষোভ করেছে। এরপরে তিনি ব্রিফিং ডেকেছিলেন, ব্রিফিং করেছেন, এর সময়ের মধ্যেই তার বদলের চিঠিটা। না, আপনি যেটা বলেছেন এটা কাঙ্ক্ষিত না, এটা কোনো প্রক্রিয়া না। প্রক্রিয়া যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদল হয়েছে, বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, এটা হতেই পারে। কিন্তু তার মানে এই না যে বিশৃঙ্খলা তৈরি করা, মব করা, এটা আমরা কখনো সমর্থন করি না, এটা হওয়া উচিত না। নিশ্চয়ই এরকম কিছু হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে, যে যদি কোনো প্রতিষ্ঠানের শৃঙ্খলা, বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের শৃঙ্খলা যদি কেউ ব্রেক করে, অবশ্যই এটা দেখবার ব্যাপার আছে। জি, SM সাইফ মুস্তাফিজ, যেটি বাবুল ভাই বললেন যে সরকার তো আসলে মব করে কাউকে সরানোর তো প্রয়োজন নাই। সরকার চাইলেই তো তাকে সরিয়ে দিতে পারে, তাদের পছন্দের লোক বসাতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু সরকার সমর্থিত মব কেন বলা হচ্ছে তাহলে?
ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কেন বলা হচ্ছে? আপনারা ১.৫ বছর ধরে হুম। এরকম অনেক আন্দোলন সংগ্রামকে তো আপনারাই মব বলতেন। হুম। আমার বাবুল ভাইরাই তো বিভিন্ন আন্দোলন সংগ্রামকে মব বলতেন। হুম। তো এখন এই বাংলাদেশ ব্যাংকের এই ঘটনাটাকে বিক্ষোভ বলছেন আপনারা। হুম। কয়েকদিন আগে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েই বললেন যে বাংলাদেশে তিনি আর কোনো মব হতে দিবেন না। হুম। তাহলে এটা কি? তাহলে এটা বিক্ষোভ? তাহলে এটাতে কিছু বলা যাবে না, করা যাবে না? এটা তো গণতান্ত্রিক পদ্ধতি আছে, প্রত্যেকটা প্রক্রিয়াগতভাবে তো একটা জিনিস আগানো যায়। যার বিরুদ্ধে এই মব ভায়োলেন্স বা যেটাই হলো না কেন, তিনি তো বাংলাদেশের মানে শ্রেষ্ঠ ওয়ান অফ দ্য মানে রিনাউন্ড অর্থনীতিবিদ। তো মনসুর সাহেব দায়িত্ব যখন গ্রহণ করেছেন, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের তখন অর্থনীতির অবস্থাটা কোন পর্যায়ে ছিল, এবং সেই ভঙ্গুর দশা থেকে একটা স্থিতিশীল পর্যায়ে কিন্তু উনার আনার পেছনে একটা বড় অবদান আছে, এটা আমরা সবাই স্বীকার করি। এখন একটা সরকার পরিবর্তন হয়েছে বা একটা রাজনৈতিক সরকার যখন এসছে, স্বাভাবিকভাবে তারা যদি মনে করে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বা যে প্রক্রিয়াতে গভর্নর চেঞ্জ করা যায় সেটা তারা করতেই পারে। এটা নিয়ে আসলে আমিও কোনো দ্বিমত দেখি না, কিন্তু যে প্রক্রিয়াতে করলো সেটা আসলে কোনোভাবেই সেই জায়গাটা মেনটেন করে না। এবং আমরা দেখতে পেলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপির নামধারী অথবা বিএনপি সমর্থিত যারা আছেন তাদের মাধ্যমেই এইরকম মব তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা সেক্টরে তারা আসলে মানে মানে ক্ষুধার্ত বাঘের মতো আচরণ করছে যে এই প্রত্যেকটা চেয়ার আমার লাগবে। মানে পারলে হচ্ছে যে এই টকশোর টেবিলও ধরেন যে আপনার ওই টেবিলের জায়গা বা আমার এখানে বদলে বিএনপির ৩ জন যদি রাখতে পারতো তাহলে হয়তো বা বিএনপির মনে একটু শান্তি লাগতো। আমি বলবো না সবাই এরকম, বাবুল ভাইরাদের মতো যারা দায়িত্বশীল রাজনীতিবিদ আছেন তারা এরকম না, কিন্তু বিএনপির একটা বড় অংশ মানে অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন এবং তারা প্রত্যেকটা জায়গা দখল করতেছে এবং দখল করে, এবং মজার ব্যাপার হচ্ছে দখল করে কাকে বসিয়েছে? যেই ব্যক্তি হচ্ছে যে নিজে ঋণ খেলাপি একজন মানুষ, যার মানে পোর্টফোলিওতে সে একজন ব্যবসায়ী, সোয়েটার ব্যবসায়ী। বলতে চাচ্ছিলাম এই সোয়েটার ব্যবসায়ী এসে আপনার এই ভঙ্গুর অর্থনীতিতে প্রথম দিনে আমরা দেখতে পেলাম 10,000 কোটি টাকা, সম্ভবত 1,000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে হচ্ছে যে তারল্য সংকটের কারণে হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটার সাথে আমাদের একজন বর্তমানে রানিং মন্ত্রী আব্দুল আউল মিন্টু সাহেবও ওই ব্যাংকে তার ইনভলভমেন্ট আছে বা তার সেখানে স্টেক আছে যতটুকু আমি জানি। তো এটা তো সেই আগের কায়দায় আমি দেখছি। আমার মনে হচ্ছে যে আরেকজন সালমান এফ রহমানকে তৈরি করার জন্য বিএনপি প্রস্তুত নিচ্ছে। না, আমি যেটা আপনি বললেন যে বিএনপি সরকারে আছে বা সরকারে এসেছে 9 দিন সরকারের বয়স, বিএনপি চাইলে স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদল করতে পারতেন, কিন্তু বিএনপিকে মবটা কেন করতে হলো বা মবের দায়টা বিএনপি কেন নিতে যাবে, যেটা তারা স্বাভাবিকভাবেই করতে পারতো? সেটাই আমার প্রশ্ন। সেটা তো মানে তাদেরকে প্রশ্ন করা উচিত তারা কেন এটা করছে। আমি বললাম যে তাদের মানে ব্যাপারটা হচ্ছে যে তাদের কন্ট্রোল নেই পুরো দলের প্রতি। আচ্ছা, ধরেন যে টপ টু বটম সে কন্ট্রোলটা নেই। 1.5 বছর ধরে সেটা বোঝা গেছে যে এত হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করার নাটক করার পর আসলে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, এবং তারা পরবর্তী দেখা গেছে যে যাদের যেরকম চরিত্র সেটাই দেখিয়েছে। জি বাউল ভাই, ক্ষুধার্ত বাঘের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আপনারা মব তৈরি করছেন, চেয়ার পরিবর্তন করার চেষ্টা করছেন এবং দলের টপ টু বটম আপনাদের নিয়ন্ত্রণে নেই। না না, সাহেব মুস্তাফিজ এটা যেটা বলেছে সব প্রতিষ্ঠানে মাচ্ছর ন্যায় মব, এইটা আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি। আপনি দেখেছেন কিনা আমি জানি না। বাংলাদেশ ব্যাংকের একটা ঘটনা ঘটেছে, ওখানে বিএনপির লোকরা জড়িত কিনা এটা তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি, বা কারা ভিতরে এটা ঘটাইছে। আর মব হইল সাধারণত যেটা মিন করে কাউকে ধরে পুলিশে দেওয়া, নিজে আইন হাতে তুলে নেওয়া, বা কোনো অফিসে কোনো কিছু আদায় করা, এই বিষয়। তাহলে আপনারা সেটাকে নিয়ন্ত্রণ কেন করলেন না? না না, নিয়ন্ত্রণ একটা নতুন গভর্নমেন্ট, একটা বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, একটা সেন্সিটিভ প্রতিষ্ঠান, সেখানে পুলিশ ঢুকবে, কখন ঢুকবে, আদৌ ঢুকবে কিনা। আর এমন তো কোনো ঘটনা ঘটে নাই যে বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানকে, গভর্নরকে চেয়ার থেকে টেনে হেসে তারা বের করে ফেলছে, বা প্রতিবাদ করার ভাষা তো সবারই আছে। এখন আপনি বলতে পারেন যে সে ব্যাংকে কেন হবে, সেটা আপনি তো প্রতিবাদ করছেন, এই যে পুলিশকে গালিগালাজ করছেন একেবারে পুলিশের সামনে, তার বাপ দাদা 14 গোষ্ঠী ডিসি মাসুদ অমুক তমুক, এটা তো গণতন্ত্রের ভাষাও বলতে পারেন আপনি। ওখানে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কেউ ইচ্ছে মতো সাদা কাগজে কেউ সাইন নেয়নি, বা তাকে ওখান থেকে ধরে বের করেনি।
বরং একটা প্রতিবাদ করেছে তারা। হ্যাঁ, ওই প্রতিবাদটা বাংলাদেশ ব্যাংকের ভেতরে বা ব্যাংক নিয়ে এটা না হওয়া বাঞ্ছনীয়, এবং সেটা নিয়ে আমরা অনু করছি না। কিন্তু একেবারে বাংলাদেশের সব সাহেব মুস্তাফিজ বলে ব্যাঘ্রের মতো ধরতেছে, খাইতেছে, আনতেছে, কোনো আইন নাই, শৃঙ্খলা নাই, মাত্র নেই। আরে ভাই, একটা সরকার 7 দিন বয়স, যেই দল 17 বছর যাবৎ জুলুম নিপীড়নের শিকার হয়েছে, অনেক মানুষ কাঙ্ক্ষিত মানে তার অধিকার রক্ষা করতে পারে নাই, তার বাড়ি রক্ষা করতে পারে নাই, ঘর রক্ষা করতে পারে নাই। একজন মানুষ চাকরি করছে তার জুনিয়রের অধীনস্থ বছরের পর বছর, তো সেই মানুষের মধ্যে তো ক্ষোভ থাকতেই পারে, কিন্তু কোথায় হলো ক্ষোভের প্রকাশটা আমি জানি না। সব সরলীকরণ করে ফেলতে দেওয়া এটা দুর্ভাগ্যজনক। বরং সরকারের অনেকগুলো ভালো দিক, ভালো অর্জন, আপনি সরকারকে গালিগালাজ করতে পারতেছেন, প্রথম দিন থেকেই সমালোচনা করতে পারতেছেন যে এই সরকার একটা ম্যান্ডেট নিয়ে আসছে। হ্যাঁ, সরকার আজকে 1500 কোটি টাকা গরিব মানুষের, কৃষকের 12 লক্ষ কৃষকের সুদ মকুব করে দিয়েছেন। সেই বিষয়গুলা প্রধানমন্ত্রী তার চলন বলন 45,000, আমার নির্বাচনী এলাকায় 45,000 গরিব মানুষ অলরেডি বরাদ্দ পেয়ে গেছে। 45,000 গরিব মানুষ ঈদ উপলক্ষে বিজিএফ কার্ড, যেটা রেকর্ড বাংলাদেশি ইতিহাসে কোনোদিন নাই। একটা নির্বাচনী এলাকায় 45,000 গরিব মানুষ 10 কেজি করে ঈদের চাউল পাবে। এই বিষয়গুলো আপনারা দেখছেন না। প্রধানমন্ত্রী ভোর 9টার সময় ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, মন্ত্রীরা তটস্থ থাকতেছেন, কাজ করতেছেন। গাড়ি ছিল 20টা না 14টা, সেখান থেকে 4টে গাড়ি। উনি রাস্তায় পুলিশও রাখতেছেন না, স্বাভাবিক জীবন চেষ্টা তো করা হচ্ছে। এখন প্রথম থেকেই যদি আপনারা এই আক্রমণ করেন যে সব জায়গায় ব্যাঘ্রের মতো বিএনপি হামলে পড়ছে, খাচ্ছে, ধরছে, কোনো আইন নাই, কানুন নাই, শৃঙ্খলা নাই, আরে ভাই বদলাবে না বাংলাদেশের ব্যাংকের গভর্নর। আমি কি কারণে আগে, আপনি যেমন তার ভালো দিক দেখছেন, প্রত্যেক মানুষের সমালোচনা, কেউ কেউ তার সমালোচনাও করছে, তার নামে আর্থিক কেলেঙ্কারির কথাও আসছে, সত্য মিথ্যা আমি জানি না, এগুলো তদন্ত হইলে আসবে। তো আপনি সেটা বিশ্বাস করতেন, আপনি দিয়েছিলেন বা না দিয়েছিলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি যখন মানুষ আমাকে ব্যান্ডেড দিয়েছে, আমার সেটআপ আমার, তো আমি আমার মতো করেই সাজাবো। আপনি আমাকে মূল্যায়ন করবেন আমার কাজের উপর দিয়ে। প্রথম দিন থেকেই যদি আপনি আক্রমণ করেন, কেন এটা সরানো হলো, কেন এটা করা হলো, তাহলে তো আগের গভর্নমেন্টই থাকতো, ইউনূস সাহেবের সেটআপ। জি, আমরা একটু আরেকটা প্রসঙ্গে আসি, যে গণভোটের ফল আবারও আজকে সংশোধিত হয়েছে, এবং গণভোটের যে নতুন ফল 9,74,680টি হ্যাঁ ভোট কমে গেছে, এবং না ভোট কমেছে 1,11,495টি। এবং যখন 12 তারিখে তো নির্বাচন হলো, 13 তারিখে গণভোটের ফলাফলটা বেসরকারিভাবে দেয়া হলো। এরপরে পত্রপত্রিকা আসার পরে ওই দিন সংশোধন করা হলো, আজকে আবার সংশোধন করা হলো। আসলে গণভোটে সুনির্দিষ্ট কোনো ভাই, কারণ আজকে engineering গেজেটে উল্লেখ করেনি আজকে। তো গণভোটের ভবিষ্যৎটা কি হবে? গণভোটের ভবিষ্যতে যে ভাইরা যেটা 2/3 মেজরিটি নিয়ে যেহেতু আসছেন, সর্বা হয়ে তারা ক্ষমতা গ্রহণ করছেন, এবং ওই যে ভাই বললো কিভাবে হইলো এটা ওই যে ইঞ্জিনিয়ারিং করে হয়েছে, যে খলিল সাহেব থেকে শুরু করে যারা তাদেরকে এই সাপোর্টটা দিছে, একটা বড় মেজরিটি গভর্নমেন্টে থাকা পোর্শন, এবং রাতারাতি 10 লাখ ভোট কমে গেল। মানে কি ম্যাজিক দেখছেন? কিন্তু এই অভিযোগটা আমরা কিন্তু প্রথম থেকেই করে আসছি যে আমাদের অন্তত মানে 50-এর অধিক এরকম আসন আছে যেখানে এরকম ম্যাজিক ঘটানো হয়েছে, এবং ম্যাজিক ঘটিয়ে খুব কম ব্যবধানে বিএনপিকে ওখানে জয়ী দেখানো হয়েছে। তো এটা আসলে একটা ইঞ্জিনিয়ারিং করার ফল, এবং যত সময় যাবে, যেহেতু তারা জুলাইয়ের যে সনদের যে শপথটা ছিল সেটা যেহেতু শপথ নেয়নি, তো সালাউদ্দিন সাহেব তো অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ, এবং সংবিধান নিয়ে তার ব্যাপক জ্ঞান, তো সেই জায়গা থেকে তিনি এদিকেও একটু ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছেন। এবং আমার মনে হচ্ছে যে গণভোটের ভোট দিন দিন আরও কমতে থাকবে। আমার মনে হয় 7 দিন পর আবার দেখা যাবে যে 1 কোটি ভোটে তো আবার কমে গেছে। তো এই মানে ঘষায় ঘষায় ম্যাজিকের মতো করে গণভোটটা ইঞ্জিনিয়ারিংয়ের ফলে কমা হবে। কিন্তু এটাও হতে পারে আবার যে বিএনপির যারা প্রার্থীরা জয়লাভ করেছেন কম ব্যবধানে, সেটা আবার বাড়তে থাকবে। না, এই রেশিওটাও হতে পারে। বিএনপি তো বেশ কয়েকটি আসনে বিএনপিও তো খুব কম ভোটেই হেরেছে। না, সেটাই বললাম যে এই যে গণভোটে কমার ইয়াটা দেখলেই বুঝবেন, গণভোটের হ্যাঁ ভোট কমার রেশিওটা আর না ভোট কমার রেশিওটা, একদিকে 10 লাখ একদিকে 1 লাখ। তো আপনি ইঞ্জিনিয়ারিংটা কীরকম করে হচ্ছে এটা জনগণ এখন বুঝতে পারে, এত আসলে বোকা না। আর ভাইয়ের আরেকটা বিষয় যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে অভিযোগ করার জন্য আমরা এই অভিযোগগুলো করছি না। দেখেন, আমরা যে নতুন রাজনীতির জায়গাটা চিন্তা করি, সেখানে এরকম ইঞ্জিনিয়ারিং হওয়ার পরও দেশের একটা স্থিতিশীল অবস্থা যেন থাকে, সেটার জন্য আমরা অনেক কিছু মেনে নিয়েছি, এবং আমরা একটা সুন্দর গঠনতান্ত্রিকভাবে গঠনমূলকভাবে আমরা একটা বিরোধী দলীয় জায়গা করতে চাই, যেখানে আসলে আমরা সহায়তা করব, সহযোগিতা করব। কিন্তু ডে ওয়ান থেকেই যদি আমরা দেখি যে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে এবং একটা সুন্দর নাটক মঞ্চস্থ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তো আমাদের কথা বলতেই হবে।
এখানে ধরেন কিছু মানে স্ক্রিপ্ট অনেক দুর্বল, মানে ক্রিস্টোফার নোলানের মতো স্ক্রিপ্ট হয়তো বা ভাইয়েরা রচনা করতে পারছে না। ধরেন যে একদিকে এই টেকনাফের মাদক সম্রাট ইয়াবা বদি মুক্তি পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। একদিকে নারায়ণগঞ্জের আইভি উনি হচ্ছেন জামিন পেয়ে যাচ্ছে। আরেকদিকে হচ্ছে তারেক রহমান সাহেব হচ্ছে শহীদ ওসমানী হল থেকে পায়ে হেঁটে কি বলে সচিবালয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে যে ধরেন পার্সপেক্টিভ, আপনারা ক্যামেরাটা নিয়ে যাচ্ছেন, ওই তারেক রহমান যে হেঁটে সচিবালয়ে যাচ্ছে। তো এটা এখন একটা বড় হেডলাইন নিউজ। ওই যে আগে যেরকম শেখ হাসিনার আমলে প্রত্যেকদিন একটা করে পিলার হইলে যেরকম আপনারা ব্রেকিং নিউজ দিতেন, আমি আজকে দেখলাম মিডিয়া সেম ওয়েতে। মানে এটা আমি তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই বিষয়টা দেখে, কারণ মিডিয়ার যে এইভাবে তাদেরকে মানে তৈলমর্দন করছেন, এটা যদি তাদের অজানা থেকে করে ফেলে তাইলে আসলে সেটা ঠিক করা উচিত এবং ফোকাস দেওয়া উচিত। তৈলমর্দন কেন হবে? যে একজন প্রধানমন্ত্রী সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যাচ্ছেন, যেটা আগে কখনো হয় নাই, কোনো প্রধানমন্ত্রী সেটা করেন নাই, তিনি সেটা করছেন, সেটা যদি মিডিয়া তুলে ধরে তাহলে তৈলমর্দন হবে। যে নাটকটা এখানে এই জন্যই হচ্ছে, আপনি তারেক রহমান সাহেব নাহিদ ইসলামের বাসায় দেখা করতে যাচ্ছে ফুল উপহার নিয়ে, তারপর শফিক সাহেবের বাসায় দেখা করতে যাচ্ছে ফুল উপহার নিয়ে, আর আমার এলাকায় হচ্ছে যে মানুষজনের বাড়িঘরকে তৃণমূলের নেতাকর্মীরা বাড়ি ছাড়া করছে, মারছে, হামলা করছে, এই ঘটনাগুলো ঘটছে। তো এটাকে তো আমি অভিনয় বলবো, কারণ আপনি যদি টপ টু বটম সেম জিনিস না রাখতে পারেন তাহলে তো আপনার এই অভিনয় করার দরকার নেই। আপনি আমার বাসায় এসে আমাকে ফুল দিচ্ছেন আর এখানে আমার তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে ফিরতে পারছে না, এটা তো একটা অভিনয়। আপনি হচ্ছে এই বদিদের মতো সন্ত্রাসীদেরকে ছাড়া দিয়ে দিচ্ছেন। 4 জন এই আওয়ামী লীগের এরকম এমপি ছিলেন যারা বিভিন্নভাবে জুলাইতে তাদের আওয়ামী লীগের জন্য অবদান ছিল, তাদেরকে তারা মুক্তি দিয়ে দিচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের ছাত্রলীগের 10 জনের উপরে জয়েন্ট সেক্রেটারি এরকম বড় বড় পদের নেতাকর্মীদেরকে ছাড়া দিয়ে দিচ্ছেন, আর আপনি হচ্ছে সচিবালয় পর্যন্ত হেঁটে যাচ্ছেন, এটা হলো ব্রেকিং নিউজ দিয়ে সারাদিন দেখাচ্ছেন। আবার আপনি হচ্ছেন কি বলে চুপ্পুকে নিয়ে হচ্ছে যে যেই রসায়ন দেখাচ্ছেন, যেই ভালোবাসা দেখাচ্ছেন, যেই শহীদ দিবসে যাচ্ছেন, এই চুপ্পুদের হাতেই তো সেই মানুষগুলোর রক্ত লেগেছে। আবার আপনি হচ্ছে কি বলে শহীদ ওইখানে বসে চেয়ারটা সরায় হচ্ছে যে নাটক করতেছেন, আপনি সিগনালে দেখাচ্ছেন যে হ্যাঁ আমার গাড়ি ভালো লাগবে না, আমি অল্প গাড়ি নিয়ে সিগন্যাল মেনটেন করছি, কিন্তু চারিদিকে ধরেন সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি হচ্ছে। তো এই বিষয়গুলোতে ডে 1 থেকে শুরু হয়ে গেছে। এবং এই চাঁদাবাজির যে জায়গাটা, মানে ভাই বললেন না যে শুধু একটা ঘটনা, এখানে সারা সব জায়গায় A to Z জায়গায় ঘটনা ঘটছে। যেখানে তারা পদায়ন হইতে পারছে সেখানে তো আল্লাহর রহমতে কিছু পরিবর্তন করার দরকার নেই, কিন্তু যেখানে হচ্ছে না, এই অনেকগুলো বাজার, আপনি এই ভিডিওটা নিশ্চয়ই দেখছেন যে ভোক্তা অধিকারের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি যখন বাজারে মনিটরিং করতে যাচ্ছিলেন বা ঢুকতে নিচ্ছিলেন, সেখানে এই বিএনপির প্রেসিডেন্ট পরিচয় হচ্ছে যে একজন তাকে বাধা দিয়েছে, বলছে আগের সভাপতি যে ছিল এখন আর নাই, এখন আপনারা আমরা আসছি, এখন আপনারা এই কাজগুলো আর করতে পারবেন না। এই জন্য লেবুর হালি হয়ে যায় 100 টাকার উপরে। এই বিষয়গুলো তো না বললে তো তারা তো মনে করছে যে আমাদের খালি মানে সমালোচনা করছে, এটা তো সত্য। আপনি বলেন যে কোন বিষয়টা আমি মিথ্যে কথা বলছি। জি বাবুল ভাই, যেটি তারা বলছেন, সাইফ মুস্তাফি যেটি বললেন যে সমালোচনা করার জন্যই করা হচ্ছে না, বাস্তবতা আছে, চাঁদাবাজি সহ নানা বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, এটি একটি দিক। আরেকটা হচ্ছে যে বিএনপি কি গণভোটের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে কিনা? না, বিএনপি গণভোটের আকাঙ্ক্ষার বিপরীতে কেন দাঁড়াবে? বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের আগে সমাবেশে প্রকাশ্যে হায়ের কথা বলেছেন। যদি না বলতেন তার রেজাল্টটা কি হইতে পারতো? ওই যে তারা বলল যে 2/3 আমরা জিতে গেছি একতরফা, কি যাই হোক বলছে সাইফ মুস্তাফিজ, তাহলে কি বিএনপিকে যারা ভোট দিছে বিএনপির কথায় তারা না ভোটে ভোট দিত না? পার্থক্য তো কিছু হতো। সেই জন্য বিরোধিতার কারণে শুধু বিরোধিতা করাটা দুর্ভাগ্যজনক। যেমন সবকিছুই নাটক, নাহিদের বাড়িতে গেলাম এটা নাটক, না গেলে ভালো হইতো মনে হয়, নিজামের বাড়িতে গেলাম এটাও নাটক, না গেলে ভালো হইতো, ওখান থেকে হাইটে দেখতে নারীর চলন বাঁকা বলে একটা কথা আছে, আমার কোনো কিছুই আপনার ভালো লাগবে না, আমি কেন হাইটে যাব, আবার গাড়িতে গেলে কেন গাড়িতে, আবার গাড়ি কম কেন, 14টা ছিল 4টা কেন, এটাও নাটক, সকাল 9টা অফিস যায় এটাও নাটক। এখন আপনি যদি সব কিছু ঘোরের মধ্যে দেখতেই থাকেন, বিরোধিতা করতেই থাকেন, কোনো ভালো কিছু না দেখতেই পারেন, অসুবিধা তো নাই। এখানে 4 জন খেলে আমরা বসলাম না, এটাও নাটক, বা বসতে চাই না, মানে কি বলবেন এটা সমালোচনা। চাঁদাবাজি কোন জায়গায় কবে ছিল না? বাংলাদেশে ছিল। চাঁদাবাজিকে উৎসাহিত করছে নতুন সরকার এসে, তুমি চাঁদা নাও, এটা করো, এটা বাংলাদেশের একটা সামাজিক ব্যাধি এবং আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ যে চাঁদাবাজিকে নির্মূল করতে হবে, কমাইতে হবে। নতুন সরকার এসে কোথায় চাঁদাবাজিতে উৎসাহিত করেছে আমরা জানি না, বরং দলের লোককে অ্যারেস্ট করানো হয়েছে। একজন দলের সভাপতি, আপনি দেখেছেন
কিশোরগঞ্জে গাছ কেটেছে, মিঠামইনে। হ্যাঁ মিঠামইনে বিএনপির সভাপতি, তাকে গ্রেপ্তার করানো হয়েছে। এগুলো কি আপনার সিগনিফিকেন্ট না? নির্বাচনের পরে বাংলাদেশে সংখ্যালঘু হামলা হয়, নানান ধরনের সংঘাত হয়। আমি মনে হয় না যে আপনারা কোনো এরকম কোনো বড় ধরনের নিউজ, হ্যাঁ সাইদ মুস্তাফিজের এলাকায় কি হয়েছে আমি জানি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার নির্বাচনী এলাকা 3টা উপজেলা একটা নির্বাচন পরবর্তী সহিংসতা ঘটে নাই, একটা, 0%। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি প্রমাণ করতে পারেন যে নির্বাচন পরবর্তী কোনো সংঘাত সহিংসতা হয়েছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। বলতেই পারেন আপনি, বাংলাদেশে ঘরে ঘরে যুদ্ধ লাগে গেছে, চাঁদাবাজি লাগে গেছে, এই ধরো মারো খাও হয়ে গেছে, কোনো আইন নাই, কোনো শৃঙ্খলা নাই। জাস্ট এগুলা বলার জন্য বলা কিনা আমি জানি না, ভালোও বলেন, খারাপ হইতে পারে। সবকিছু বিএনপি সুইচ দিলে একটা নির্বাচনের মধ্যে দিয়ে পরিশুদ্ধ হয়ে যায় না, এটা আশা করাও বাতুলতা। কিন্তু সরকারের ইতিবাচক দিকগুলা যেমন আছে, ভুলভ্রান্তি হইতে পারে। একটা নতুন সরকার, 7 দিন 9 দিনের সরকার, অবশ্যই আপনি সমালোচনা করবেন, কিন্তু সমালোচনার মধ্যে বাস্তবতা থাকতে হবে। সমালোচনার মধ্যে এই যে দেখেন প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছে, একটা বাহুল্য বর্জিত কথা বলে নাই, এটাও নাটক হইতে পারে। কাউকে আক্রমণ করে নাই, এইটাও নাটক হইতে পারে। কাউকে গালিগালাজ করে নাই, এইটাও নাটক বলতে পারেন আপনি। কেন করলো না, এগুলো আগে ছিল, এগুলো সব নাটক বলতেই পারেন আপনি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হইলো যে প্লিজ ট্রাই টু, একটা রাষ্ট্র, একটা সরকার, 9 দিনের একটা 7 দিন 9 দিনের একটা সরকারের পক্ষে সমস্ত কিছু উল্টে ফেলা সম্ভব না। সমস্ত অন্যায় অবিচার, দীর্ঘদিনের একটা কালচার, কৃষ্টি, সামাজিক ব্যাধি, এটা আপনি একদিকে উল্টে ফেলবেন, এটা আশা করা বাতুলতা। আপনারা সহযোগিতা করেন, ভুলটা অবশ্যই ধরাই দিবেন। এটাও তো সহযোগিতা, মানে সমালোচনা করাটাও না না, সমালোচনা কি সমালোচনা করবেন? তারেক রহমান কেন হেঁটে গেল, এটাও সমালোচনা। তারেক রহমান কেন বাঁকা করে হাঁটলো, এটাও সমালোচনা। কেন তারেক রহমান কেন এদিকে তাকাইলো না, এটাও সমালোচনা। তারেক রহমান কেন সচিবালয়ে ঢুকলা রে ভাই, এটা কি সমালোচনার ব্যাপার হইলো? আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই। আমি এই কোনো সমালোচনা করছি না, আমাকে শুধু অবশ্যই করবেন। একটার উত্তর দেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করাটা কি, এটা কি মানে এটা কি ভালো দেখায়? বা কে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে রে ভাই? আওয়ামী লীগ বাদ দিয়ে আমরা ইলেকশন করছি। এই বদিরা, আইভিরা, তারপরে বিভিন্ন পর্যায়ে মানুষজন অবশ্যই এটা জামিন বলবেন যে আপনি, পাচ্ছে, একদম বদিরা যে জামিন এবং পাচ্ছে। আপনারা যাকে এখন আইনমন্ত্রী বানাইছেন, আমার কথা বলে, সে যখন দায়িত্বে ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, তখনও কিন্তু তিনি বলছেন, এটা কিন্তু অন রেকর্ড আছে, যে তিনি আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয়, তারপর আওয়ামী লীগের যেন রাজনৈতিক অধিকার তাদের নেতাকর্মীরা যারা আছেন তারা ফিরে পায়। এটা না, এই বিষয়ে তো আমাদের বক্তব্য পরিষ্কার। আপনারা যেভাবে চিন্তা করেন আমরা ওইভাবে চিন্তা করি না। না, আপনি কিন্তু এখন আপনি, আমি জানি কোন লাইনটা বলবেন, যারা নিরপরাধ আওয়ামী লীগ তারা করতে পারে। আমি নিরাপদের কথা বলছি না, যারা অপরাধী, আমার কথা এই বদিরা তো অপরাধী ভাই। আমার কথা শুনে আপনি আমি বুঝেছি আপনার কোশ্চেনটা, বদি কিভাবে জামিন পেলে, এই প্রশ্নটা আমারও। তো এখন আপনি আদালত আমি জানি না, আপনি বিচার বিভাগের উপর যদি প্রশ্ন করেন তাহলে তো অনেক প্রশ্নই করা যাবে। এখন কিভাবে, অবশ্যই সেই প্রশ্ন, বিচার বিভাগ 17 বছর ধরে কিভাবে ফাংশন হয়েছে এটা আপনিও জানেন, আমিও জানি। হ্যাঁ আমি জানি। এখন যে এই যে নতুন সরকার আসলো, সেই সময় কিভাবে ফাংশন হতে যাচ্ছে এটা আপনার না, এই সমালোচনা আপনি অবশ্যই করবেন, কিন্তু প্রধানমন্ত্রী কেন হাইটে গেল, এটাও যদি ত্রুটি আর দোষের ধরেন আপনি, তাইলে আমি বলবো এটা বিরোধিতা করার কারণে। এটা কেন ত্রুটি দেখাচ্ছি, কারণ মিডিয়া ন্যারেটিভটা খুব ইম্পর্টেন্ট। এটা 17 বছর ধরে আপনারা কোনো মিডিয়াতে ছিলেনই না। তারেক রহমান সাহেবকে কি পরিমাণ ডিফেম করা হয়েছে, কি পরিমাণ আজে বাজে কথা বলা হয়েছে, এটা আপনারা জানেন, অবশ্যই করা হয়েছে না? তো এখনো সেম ন্যারেটিভটা, যেখানে যে ইম্পর্টেন্সটা পাওয়ার কথা সেই মিডিয়া ন্যারেটিভে সেটা না পেয়ে তারেক রহমানের বাসায় হেঁটে যাচ্ছে, হাত দিয়ে ভাত খাচ্ছে, হাত দিয়ে চুল আঁচড়াচ্ছে, এগুলো ইম্পর্টেন্স পাচ্ছে। এটা ফ্যাক্ট, এটা ইম্পর্টেন্ট। এবং একটা সাধারণ মানুষ কি, আমরা যারা ক্ষমতায় আসতে পারি, আমরা কি এই লাইফ লিড করতে পারবো না? আপনি ভালো ভালো যেসব রাষ্ট্রগুলো আছে সেখানকার যারা প্রধানমন্ত্রী আছে তারা তো মেট্রো রেলে চলাফেরা করে। আমাদের শাসন কাঠামো, আমাদের রাষ্ট্র ক্ষমতার জায়গাটা এমন করে রাখা হয়েছে যে অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী একটা মানুষ, আমরা রাজা, সেটাও নিউজ হয় দেখেই তো সাইফুল মুস্তাফিজ জানতে পারছে, করতে পারবো না, এটা একটা অস্বাভাবিক। এটা সবিরোধী কথাবার্তা। ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন দেশগুলায় প্রধানমন্ত্রী মেট্রো রেলে অফিসে যাচ্ছে, সেটা তো নিউজ হচ্ছে, আপনি জানেন। সেই জন্য তারেক রহমান সেই সূচনাটাই করতে চেয়েছেন যে উনি একজন সাধারণ মানুষ, সাধারণ জীবন যাপন করতে চান। সাইফুল মুস্তাফিজ আরেকটা কথা বলেছেন যে চুপ্পুকে নিয়ে ভালোবাসা দেখাচ্ছেন আপনারা। না, চুপ্পুকে নিয়ে ভালোবাসার কি আছে? তিনি এখনো রাষ্ট্রপতি পদে আছেন। বিএনপি যখন সংসদ অধিবেশন হবে, প্রয়োজন যখন মনে করবে, অবশ্যই এই রাষ্ট্রপতি, উনি হয়তো থাকবেন না, ওনাকে বিএনপি রাষ্ট্রপতি রাখার জন্য কি বিএনপি নির্বাচনে জিতছে নাকি? তো সেটা এখন আপনি সাংবিধানিক ম্যানার, সাংবিধানিক রুল রীতি, এগুলো তো আপনি একটা দায়িত্বশীল রাজনৈতিক হিসেবে ওরা যেভাবে বলবে আমরা তো সেভাবে দেখাইতে পারবো না, করতে পারবো না, এটা বাস্তবতা। তার মানে বিএনপি আওয়ামী লীগকে ডিফেন্ড করছে এটা বলবার, হ্যাঁ অবশ্যই ও যেটা বলছে সাইদ মুস্তাফিজ, আমি একমত, সেটা নিয়ে আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন। এরা কোনভাবে জামিন পায় হঠাৎ করে, বদির মতো লোকরা, এটা আমারও প্রশ্ন। নিশ্চয়ই এই বিষয়গুলা
প্রশ্নগুলো আমরা আমরা আমার দলের মধ্যেও করতে পারবো। জি, সাইফ মুস্তাফিজ, যেটা বাবুল ভাই বললেন যে চুপ্পুকে রাষ্ট্রপতি রাখার জন্য কি বিএনপি ক্ষমতায় গিয়েছে নাকি? দেখেন, কথা তো অনেক কিছু বলাও যায় না এখন, কেন বলা যাবে না? অনেক কিছুতে অনেক বিধিনিষেধ এখন চলে আসতেছে। ব্যাপারটা হচ্ছে যে চুপ্পুকে তো তারা প্রথম থেকেই চাইতো, তাদের একটা খুবই মানে সালাউদ্দিন সাহেবের স্পেশালি তার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশন, এটা আমরা ডে ওয়ান থেকে দেখছি খুবই ভালো হবে। সংবিধান, চুপ্পু এবং সালাউদ্দিন সাহেব, তাদের রিলেশনটা ওয়ান্ডারফুল একটা না, সেটা তো আর ভালোবাসা থেকে না। এবং 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 আমি যেটা বলতে চাই, আমি আরেকটু চেষ্টা করছি সংবিধান নিয়ে আরেকটু লেখাপড়া করার, যাতে একটু সালাউদ্দিন সাহেবের সাথে একটু যদি কথাবার্তা বলতে পারি। এখন ব্যাপারটা হয়েছে যে আমার যেটা মনে হয় যে এই বদি, তারপরে আইভি থেকে সহ শুরু করে যারা আওয়ামী লীগকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে, তাদেরকে সাধারণ ক্ষমা বা মুক্তি দিয়ে দিয়ে হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে তাকে পুনর্বহাল করে তার প্রধানমন্ত্রী ফিরে দিয়ে এইভাবে যদি সালাউদ্দিন সাহেব একটা সাংবিধানিক পদ্ধতিটা রক্ষা করতে পারে, আমার মনে হয় বাংলাদেশের সবার জন্য একটা নতুন দিনের সূচনা হইতে পারে। তো এটা ছাড়া আর তো ওই দেখি না, মানে সালাউদ্দিন সাহেব যে পরিমাণ সংবিধানকে ফলো করে, যে পরিমাণ সংবিধানকে তিনি মানে, তো সেই জায়গা থেকে এখন তো একটা সাংবিধানিক ক্রাইসিসের মধ্যে আমরা আছি। এখন পুরো ব্যাপারটাই তো আমার কাছে অবৈধ লাগতেছে, যেহেতু তারা জুলাই সনদের ওই ওতটা নেয় নাই, এবং এখন যে প্রক্রিয়াতে আমাদের সরকার গঠন হয়ে আছে, এই পুরো প্রক্রিয়াটাই এখন মোটেই ওটা নেয় নাই, ওটা যে নিবে না সেটাও তো বলেনি। না নিবে না। ওই যে সালাউদ্দিন সাহেবের তাল গাছটা আমার, আমি সংসদীয় অধিবেশন করব, করে এইটা ওইটা করে তারপরে এটা দেখব, হইলেও হইতে পারে। তো এত কিছু তো হওয়ার দরকার নাই। এখন আমাদের যে ক্রাইসিস আছে, যে অবৈধ টাইম এখন আমরা পার করতেছি, শুধু শুধু মানুষগুলো জীবন দিছে, এটা বাদ দিয়ে আমার মনে হয় যে যাদের এই দ্বৈত নাগরিকত্ব আছে তাদের তো পাসপোর্ট এখনো রাখা আছে, তারা প্রিপারেশন নিক বিদেশে ফিরে যাওয়ার। একটা মোটামুটি তো আনন্দ পাইছে, নির্বাচনে জিতছে। এখন আমরা সাংবিধানিক ধারাটা ফিরে আনার জন্য সালাউদ্দিন সাহেবের এই সম্মানটা আমরা দিতে চাই, এবং আমার মনে হয় যে আওয়ামী লীগকে আবার পুনর্বহাল করে সরকার ব্যবস্থাটাকে নতুন করে সাজানো যেতে পারে। জি, বাবুল ভাই, আমরা দেখলাম যেটি বিএনপি আসলে নির্বাচনে জিতছে, মানুষ ভোট দিছে, এটা একটা অপরাধ, বিএনপির মারাত্মক অপরাধ। হ্যাঁ, এই গতানুগতিক অভিযোগ, এই যে 10 লাখ ভোট হঠাৎ করে কমে গেল, না কিভাবে কমলো সেটা আমি জানি না, কিন্তু ইঞ্জিনিয়ারিং যে হয়েছে, নাহিদ যে জিতছে আপনার দলের, এটা নিয়ে তো মানুষের বিস্তর কোশ্চেন আছে। এই অভিযোগ তো আমি করতেই পারি, যে আপনার শফিকুর রহমান যে জিতছে আপনার দলের জামাত ইসলামের, এটি নিয়ে তো বিস্তর কোশ্চেন জিতছিল। এইসব অভিযোগ আপনি করতে পারেন, আপনি বলেন সেই অভিযোগ, আমিও বলি এই অভিযোগ আর পাল্টা অভিযোগ, কিন্তু যখন নির্বাচনটা বাতিল করে দেয়, যখন এটাই আমার মনে হয় উচিত। বিএনপি যে জিতছে গণভোটের হ্যাঁ ভোট 10 লাখ, আমাদের জীবন চলে গেল নির্বাচন করতে, জিব্বা বের হয়ে গেল দিনের পর দিন। হ্যাঁ, কি চমৎকার একটা ইলেকশন, একটা ইনসিডেন্ট নাই, একটা মানুষ খুন নাই, একটা মারামারি নাই, একটা সংঘাত নাই, ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। এইগুলো বললে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই সমালোচনা, হ্যাঁ, আপনি গদির কথা বলতেই পারেন, করার সময় এই ফলাফল বদলে যায়, গদি কিভাবে জামিন পেলো সেটা বলতেই পারেন, কিন্তু নির্বাচন নিয়ে যখন আপনি প্রশ্ন করেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ এই নির্বাচন আমাদের জীবন যৌবন, আমাদের ঘাম শ্রম, দিন রাত যেই পরিশ্রম করে মানুষকে মন জয় করা, মানুষের সাথে মিশা, এটাকে যদি আপনি ইঞ্জিনিয়ারিং নির্বাচন বলেন, তাহলে কথা বলা দুর্ভাগ্যজনক হয়ে যাবে। আরেকটা বিষয় যে আমরা দেখলাম যে 12ই ফেব্রুয়ারির পরে বরং আপনার নাহিদ কিভাবে দিচ্ছে ওইটা বাবুল ভাই, ইঞ্জিনিয়ারিং আমরা 6টা সিট যে পাইছেন, কিভাবে পেয়েছেন, এর মধ্যে প্রফেসর ইউনিসের কোনো ইঞ্জিনিয়ারিং আছে কিনা, এইটা চেষ্টা করেন। আপনাদের 200টা নিয়ে আসলে আমাদের একটা রিসার্চ করা দরকার। অবশ্যই করবেন। আপনাদের একটা আগে আমার এলাকায় আসেন, আপনাদের কয়জনের ব্যাপারে আমাদের কনফিডেন্স আছে, কয়জনের ব্যাপারে কনফিডেন্স, কিছু গ্রামে ভাত খাই করে ভাই, কি কইলাম মামা, না ভাই না তোমরাও খাও। যেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আমরা দেখলাম যে সারা দেশে বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলছে, এটাকে আপনারা কিভাবে দেখেন? রাতে রাতারে খুলেছে, পার্টি তার অবস্থান পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগ এখনো, শোনেন, এনসিপি বিএনপির প্রতিদ্বন্দ্বী না আগামী নির্বাচনে, মাইন্ডেড, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী হইতে পারে, বিএনপি আওয়ামী লীগের উন্মুক্ত করে দিবে, বিএনপি আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, এই কথা যদি আপনি বলেন, তাহলে ওই যে মায়ের কাছে মাসি বাড়ির গল্প, মামা বাড়ির গল্প বলার সামিল। বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, এখনো আওয়ামী লীগ, আমরা মনে করি এনসিপি না, জামাত না। তাহলে বিএনপিকে আপনি দোষ দিচ্ছেন, বিএনপি ক্ষমতা আছে আওয়ামী লীগ উন্মুক্ত করে দেবে, এই অভিযোগ আপনি করলে করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নাই। বাস্তব ভিত্তি আছে, কারণ হচ্ছে যে
বিএনপি যে এবার ইঞ্জিনিয়ারিং করছে তার মধ্যে একটা বড় প্রভাবক হিসেবে আওয়ামী লীগের যারা লুকিয়ে থাকা পলাতক যেসব নেতাকর্মীরা ছিলেন তারা একটা বড় ভূমিকা রাখছেন। এবং কেন মানে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বীকে তারা এই কাজটা করছেন, কারণ তারা এনসিপি তো এখন ধরেন 6টা আসন পাইছে, কিন্তু এনসিপি সামনের দিনের সব থেকে বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। কারণ বিএনপির যে ইয়াং ফোর্স এই রাজনীতিতে আছে, এই ইয়াং ফোর্সটা বিএনপিতে নাই। বাবুল ভাইরাই হচ্ছে যে বিএনপির মূল ইয়াং ফোর্স, এবং তাদের যারা ছাত্র দলের নেতারা আছেন, রাকিব ভাইরা আছেন, তাদের এই যে আপনারা জানেন। শুনুন, আমি বলে না না না, দিই। শেষ, তো টাইম শেষ। সেই জায়গা থেকে সাইফ মুস্তাফিজ দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি শেষ করছি, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।